গুড মর্নিং বন্ধুরা। 22শে মার্চ 2025 আমরা গেলাম বোলপুর। তো আমাদের ট্রেন ছিল সকাল 7:55 হাওড়া ভগলপুর বন্দে ভারত। তো আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল এবং আমরা পৌঁছে যাই মোটামুটি 7:15-র মধ্যে স্টেশনে। আর ট্রেনে উঠে পড়ি। আর আমাদের এক্সিকিউটিভ ক্লাসে আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল বসার। তো সকালবেলা বেশ কমফর্টেবল টাইম নিই অ্যাকচুয়ালি। তো সকালে উঠে রেডি হয়ে মোটামুটি পৌঁছে যাওয়া যায়। তো বসে পড়েছি আমরা আমাদের সিটে। মিনি পিপি পাশে বসেছে। ওরা ট্রাভেল করলে ওরা দুজনে পাশেই বসে। আর আমি আর ছোটি ভাই বসেছি, আর ওইদিকে জিজা দীপদা বসেছে। তো ট্রেন ঠিক টাইমে ছাড়বে। আর যেহেতু বন্দে ভারত, তাই কমফর্ট জোন সব কিছুই খুবই ভালো। যেতেই আমাদের নিউজ পেপার দিয়ে দিয়েছে, আর গিয়ে একটা করে গোলাপ দিয়েছিল। তো সবাই আমরা লাগেজ টাগেজ তুলে দিয়ে এখন ওয়েট করছিলাম ট্রেন ছাড়ার জন্য। তো ট্রেন ছেড়ে দিল, আস্তে আস্তে স্টেশন লিভ করছে। বেশ কমফোর্টেবল ভেতরটা, না খুব ঠান্ডা না খুব গরম। আর বন্দে ভারতে ট্রাভেল করার সবথেকে ভালো হচ্ছে যে এটা সুপার ফাস্ট আর খুব জলদি পৌঁছে যায়। তো 2 ঘন্টায় আমরা বোলপুর পৌঁছে যাব। এবং বসার অ্যারেঞ্জমেন্টে যেহেতু এটা এক্সিকিউটিভ ক্লাস, তাই জন্য এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো। সিটগুলোকে ঘোরানো যায়। আর এই যে প্লেট টেবিলটা আছে, সেই টেবিলটা সিটের পাশে একদম ফোল্ড করে রাখা থাকে। আর লেগ স্পেসটা অনেকটাই বেশি। তো বয়স্ক লোকেদের নিয়ে গেলে আমার মনে হয় এক্সিকিউটিভ ক্লাসটাই নেওয়া ভালো। খুব একটা প্রাইসের ডিফারেন্স নেই, অ্যারাউন্ড 500 রুপিস মতন প্রাইসের ডিফারেন্স। তা ঢুকতেই দেখলেন গোলাপ দিল আমাদের একটা করে। তারপরে এসে গেল চা 2 রকমের চা আছে, ব্ল্যাক টি আর কার্ডিমাম টি। তো এই যে এটা জিঞ্জার ফ্লেভারের একটা টি দিয়েছিল, যেটা খুবই ভালো ছিল। জিঞ্জার আর কার্ডিমামের চা ছিল। কিন্তু আমি যেহেতু দুধ চা খাই না, তাই আমি ব্ল্যাক টি নিয়েছিলাম, তার সাথে বিস্কুট ছিল। চা খেতে খেতে আস্তে আস্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম বাইরে, অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব ভালো ছিল। মেঘলা ওয়েদার ছিল, আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। তাই বাইরের দৃশ্যটাও ভীষণ সুন্দর লাগছিল। সেই স্কচিং সানটা হয়নি এখন, আর খুব গরম ছিল না। তো জানলার ধারে বসে বাইরের দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছিল। দেখুন, কিছু ক্লিপিং তুলেছিলাম আমি বাইরের দৃশ্যটা। একটা রিফ্লেকশন আসছে। তো যেহেতু আমি ভেতর থেকে তুলেছি, তাই কাঁচের রিফ্লেকশনটা বোঝা যাচ্ছে, লাইটগুলো বোঝা যাচ্ছে। কিন্তু বাইরেটা দেখতে দারুণ সুন্দর লাগছিল, সবুজ। আর আকাশটা সেই প্যাচ প্যাচ হয়ে রয়েছিল। বেশ কিছুটা মেঘ জমে আছে কিছু কিছু জায়গায়। সেটা মেঘলা একটা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। আর গ্রিনারি, প্রচুর গাছ দেখতে পাওয়া যায়, যেটা আমার সব থেকে ভালো লাগে। বউয়ের নজর থেকে কেউ সরাতে পারবে না। রেলের চেয়ারও পাবি, তাতে কি হলো?
রেলের চেয়ারও পারবে না বউয়ের নজর থেকে সরাতে। চিলে উল্টো দিকে মুখ করে ঘুরিয়ে দিয়েছে তোমার। একটু হাসি ঠাট্টা হলো, গল্প গুজব হলো, আর আমরা চেয়ারটাকে ঘুরিয়ে নিয়েছিলাম, দিয়ে একটা বেশ রাউন্ড টেবিল গল্প আড্ডা হলো। তো তার মধ্যেই ওরা ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স, তার সাথে দিয়েছিল ডাবল ডিমের ফ্রাই, সটেড কর্নস আর পিস আর ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে ছিল জ্যাম, বাটার, নুন ছিল, সল্ট, পেপার ছিল, তার সাথে একটা স্যানিটাইজার ছিল হাত মোছার জন্য, পাউরুটি, কেক, কলা আর কর্নফ্লেক্স খাওয়ার জন্য একটা দুধের বাটিও দিয়েছিল। তো মানে এবং জুসও ছিল একটা। তো বেশ ভালো ব্রেকফাস্ট ছিল। এটা যেহেতু এক্সিকিউটিভ ক্লাস বলে ব্রেকফাস্ট একটু স্পেশাল। তো খাবারটা খুবই ভালো ছিল, টেস্টি ছিল, এবং আমাদের খেয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, যার কারণ আধ ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাব আমরা। তো 9:30 নাগাদ পৌঁছে গেলাম আমরা শান্তিনিকেতন বোলপুর। আর দিয়ে আমাদের ওখানে গাড়ি বাইরে বলা ছিল, তো সেই গাড়িতে করে আমরা যাব আমাদের হোটেলে। তো এই বন্দে ভারত এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সিগন্যাল হয়ে গেছে, গেটগুলো ক্লোজড হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে। আর আমরাও আস্তে আস্তে আমাদের লাগেজ নিয়ে স্টেশনের বাইরে যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল আমার, বেশিক্ষণ লাগেনি, অ্যারাউন্ড 2 আওয়ার্স, আর খুবই কমফোর্টেবল জার্নি, বেশ ভালো আর কি। আর কোজি, আর যার যদি কোনো বয়স্ক মানুষকে নিয়ে যান তাহলে তো খুবই ভালো আর কি। আমি তো বলবো বন্দে ভারতে যাওয়া এটাই প্রেফারেবল। আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে বাইরে গাড়ি ধরবো। এটা বোলপুর স্টেশনটা বেশ সুন্দর সাজানো গোছানো স্টেশন। আমি ফার্স্ট টাইম এই স্টেশন দিয়ে আসছি। আগে আমি একবার বোলপুর গেছিলাম, তখন গাড়িতে গেছিলাম, তো আমার তো বেশ ভালোই লাগলো। বেশ ডেকোরেটেড আর সুন্দর স্টেশনটা। চলুন এগিয়ে যাই আমরা গাড়ির দিকে। এই গাড়ি এসে গেছে আমাদের, আমরা গাড়িতে বসছি, লাগেজ তুলে দেওয়া হয়েছে এবং গাড়িতে আমরা বসে পড়েছি। এবার আমরা রওনা দেব হোটেলের দিকে। আমাদের হোটেলটা একদম সোনাঝুরির ভিতরে, স্টেশন থেকে ওই আধ ঘন্টা 45 মিনিট মতন লেগেছে। ঠিক সোনাঝুরিটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদের হোটেলটা। তো শপিং করার জন্য খুবই ভালো। আর পুরো হোটেলের ভিডিওটা, যেটা আমাদের হোটেল রামশ্যাম ভিলেজ রিসর্ট, পুরোটার ডিটেলস আমি দিয়ে দিয়েছি আরেকটা ব্লগে। আপনি আমার চ্যানেলটা ফলো করলে দেখতে পারবেন। পুরো হোটেল ট্যুরটাই দেয়া আছে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, এবং সোনাঝুরির একদম শেষ প্রান্তেই আমাদের হোটেল, শপিং করার জন্য পারফেক্ট। এই আমরা ঢুকছি। এইটার লোকেশনটা, এখানে রামশ্যাম ভিলেজ রিসর্টের দুটো হোটেল আছে, একটা খোয়াই নদীর ধারে আর একটা এই সোনাঝুরির শেষে। হোটেলটা ডেকোরেশনটা খুবই সুন্দর, মাটির বাড়িও আছে, মাটির ঘরও আছে আর কংক্রিটের ঘরও রয়েছে। এবং মাটির ঘরগুলোর সবথেকে ভালো হচ্ছে যে পুরো স্ট্রাকচারগুলো কাঠ দিয়ে করা, গাছের গুঁড়ি দিয়ে, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর সোনাঝুরির একদম শেষ প্রান্তে আর কি এই হোটেলটা।
তো মানে এরকম বেরিয়ে যা শপিং করে আবার ঢুকে পড়া যাবে। তো যারা আপনারা চাইছেন বোলপুরে গিয়ে একটা বেশ ভালো রিসর্টে থাকবেন, এখানে সুইমিং পুল আছে, খাবারটাও খুব ভালো। আমরা মোটামুটি লাঞ্চটা ডিনারটা এখান থেকেই করেছি, খাবারের কোয়ালিটিটাও খুব ভালো। এটা আমাদের বসতে দিয়েছিল বেসিক্যালি, এটা খাবারের জায়গাটা, আর গিয়ে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, আর চা কফি আমরা খেয়েছিলাম। তো এমনিতেও আমরা এত কিছু খেয়ে এসেছি বন্দে ভারতে যে আমাদের একটু খিদে ছিল না। তো চলুন একবার হোটেলটা একটু ঘুরে দেখাই। আর ডিটেল হোটেলের ব্লগটা দেখতে চাইলে আমার চ্যানেলটা ফলো করতে পারবেন, ওখানে দেয়া আছে। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা ডাবল বেডেড রুম, যেটার প্রাইস আপনার 3500 প্লাস জিএসটি। দেখুন একজন বয়স্ক দিদা এসছেন, তিনি 78, তাও এসেছেন, কষ্ট করে এসেছেন। দিদার এজ কত? দিদার এজ কত? আমার মাও তাই 76। আসলো না, বলছে পায়ে ব্যথা, পারি না বলে আসলো না। খুব ভালো লাগছে দেখে আপনাকে। কোনো অসুবিধা নেই, বেড়ালে মন ভালো হয়ে যাবে, ব্যথাও চলে যাবে। বাহ, মাকেও নিয়ে গেছিলাম, লাদাখ গেছিলাম। ঠিক করেছেন, ভালো করেছেন। ও বয়সটা কোনো ফ্যাক্টর না, মনটা থাকলেই হলো, তাই তো, যা হবে হবে। আমরা কলকাতা। আমাদের রুম দিয়ে দিয়েছে। তো আমাদের 3টে রুম দিয়েছে, 203, 204, 205। আপাতত 2টো রুম দিয়েছে, আর একটা রুম পরে দেবে। তো মাড হাউসগুলো ছিল, কিন্তু মাড হাউসগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়, এবং আমরা পুরুলিয়ায় যখন থেকেছিলাম তখন মাড হাউসে থেকেছিলাম, তাই ওইটা এবারে থাকিনি। আমরা এই কংক্রিটের যে বাড়িটা আছে সেটাতেই থেকেছি, 2nd ফ্লোরে। আমাদের 3টে ঘর পরপর, এবং এটা পিছন দিকে পড়ছে, কিন্তু দুদিকে বারান্দা আছে। পিছন দিকের বারান্দাটা ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, যেটা খুব একটা ভিউটা ভালো না, আর ফ্রন্ট সাইড থেকে যে পুল এবং পুরো হোটেলের ভিউটা পাচ্ছি। তো এটা 203। তো একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। ঢুকেই আমাদের দরজা দিয়ে ঢুকে কার্ড রাখার জায়গা, তারপরে একটা বড় ওয়ার্ড্রোব,
এবং ওয়াশরুমটা তার উল্টো দিকে। এই ওয়াশরুম একদম লেটেস্ট অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে এবং কোয়ালিটি অফ প্রোডাক্টসটাও খুব ভালো। টাওয়েল দেওয়া আছে, সোপ সবই দেওয়া রয়েছে। আর একটা বিশাল বড় কাঁচ আছে এবং চান করার জায়গাটা আলাদা। তার সাথে একটা ফ্রিজও দিয়েছে, একটা ছোট ফ্রিজ আছে। টি কেটেল দেওয়া রয়েছে, যতবার ইচ্ছে চা কফি করতে পারেন। ডাবল কিং সাইজ বেড, এসি আছে, টিভি রয়েছে, একটা টেবিল আছে আর দুটো চেয়ার বসার জন্য। আর এখানে লাইটিংগুলো ভীষণ সুন্দর। আর সবথেকে বড় অ্যাট্রাকশনটা হচ্ছে ব্যালকনিটা, যেখানে একটা দোলনা রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং এই দোলনাটায় বসে হোটেলের ভিউটা দেখতে পাবে। সামনে দেখো খোলা আকাশ, আর তার সাথে সুইমিং পুল, আর এত গ্রিনারি, দেখতে খুব সুন্দর লাগছিল। এই ডাবল বেডেড রুমগুলোর কস্ট হচ্ছে 3500 প্লাস জিএসটি। এখানে সব রকমেরই অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে, চার্জিং পোর্ট আছে, টিভি রয়েছে, এবং একটা ছোট ফ্রিজ আছে। বেশ কমফোর্টেবল আর কি, ফ্রিজটাও চলছে। এবং এখানে সবথেকে ভালো হচ্ছে যে চাবি তুলে নিলে লাইট অফ হয়ে যাবে না। তো এটা ফ্রিজটা তুমি চালিয়ে কিছু জিনিসপত্র রাখতে পারো। তো এখানে একটা জুতো খোলার আর একটা ব্যাগ ট্যাগ রাখার জায়গা রয়েছে। বেশ স্পেশিয়াস জায়গাটা, বেশ বড় আর খুবই কমফোর্টেবল। আর বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল রাতের বেলা। তো আমরা তো স্টেটা খুবই এনজয় করেছি। আর এই হোটেলের পুরো ডিটেলসটা, কোথায় লোকেশন, রিভিউ সব কিছু, এবং কীভাবে তোমরা কন্ট্যাক্ট করবে, সব বুকিং করবে, সেই সবই দেওয়া রয়েছে। আমার একটা আলাদা ব্লগ আছে চ্যানেলে, সেটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পেরে যাবে। ওভারঅল আমি হোটেল সম্পর্কে এটাই বলবো যে আমি খুবই স্যাটিসফাইড। তো আমরা একটু যেহেতু এসে টায়ার্ড ছিলাম, তাই কিছুক্ষণ বারান্দায় বসে একটু চা টা খেলাম। খেয়ে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে রবি ঠাকুরের বাড়িটা একটু ঘুরতে যাব। তো একটা টোটো বলা আছে, সেই টোটোটা আসবে, 200 টাকা মতন নেবে। নিয়ে আমরা চলে গেলাম বোলপুর শান্তিনিকেতনে রবি ঠাকুরের বাড়ির ওখানটা। তো এমনিতে বিশ্বভারতীর ভেতরে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু যেরকম রবীন্দ্র ভবন আছে সেখানটায় একটু ঢুকতে দেওয়া যায়, টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা সেইটার পথে চলেছি। যাওয়ার পথে রাস্তাটায় বিভিন্ন গাছ দেখতে পেলাম। গাছগুলো অনেক বছরের এবং বিভিন্ন নাম আছে গাছগুলোর, সেখানে গাছের পাশে নাম লেখা রয়েছে। আর বট গাছ দেখলাম, বট গাছগুলো শাখা প্রশাখাগুলো খুবই পুরনো দেখে মনে হচ্ছে। আর দুধারেই, রাস্তাটার দুধারে প্রচুর গাছ। এবং রবীন্দ্র ভবনের আগে যে রাস্তাটায় দিয়ে গেলাম, এই যে আমরা রাস্তাতে যাচ্ছি, সেটা থেকে আমরা একটা খোলা মাঠের মধ্যে এলাম, যেখানে যার দক্ষিণ দিকে রবি ঠাকুরের বাড়ি উদয়ন। এবং এই উদয়ন বাড়িটি তৈরি করে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র। দেখুন, এটা উদয়নের ভেতরটা, এটা বসার ঘর একটা, যেখানে একটা পিয়ানো আছে। আর সামনে প্রচুর ফুল গাছ রয়েছে। এবং আমরা রবি ঠাকুরের গাড়িটাও দেখি, তখনকার দিনে যে ব্যবহৃত গাড়িটা ছিল সেটাও আমরা দেখি। এই যে এখানে গাড়িটি একটি কাঁচের ঘরের মধ্যে রাখা রয়েছে। তারপরে আমরা চলে যাই দ্বিতীয় বাড়িটি, যেটা হচ্ছে কোণার্ক। কোণার্কে উনি ওনার বিভিন্ন রচনা পড়ে শোনাতেন এবং নাচ গান হতো, এবং অনেক নাটকও এখানে অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন বসার ঘর আছে, এবং কিছুটা কংক্রিটের তৈরি করা খাট, বেঞ্চ রয়েছে। এবং এর ডিটেলসও আমি বলেছি। এটা শ্যামলী বাড়িটি, আরেকটি বাড়ি যেটা শ্যামলী, এইটা আপনার পুনশ্চ। এবং শেষ বাড়িটি হচ্ছে আপনার উদিচি। উদিচিটা তৈরি হয় কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে খোলা আকাশ দেখতেন এবং নিজের রচনা লিখতেন আর কি।
তো এইখান থেকে সত্যি দৃশ্যটা ভীষণ সুন্দর, একদম খোলা মুক্ত আকাশ দেখা যায় এবং প্রচুর গাছগাছালি। তো এই 5টি বাড়ির ডিটেলস সম্পর্কে যা যা লেখা ছিল এখানে, সেই ডিটেলসটা আমি আমার একটা সেপারেট ব্লগে বলেছি, যেটা আমার চ্যানেলে রয়েছে। সেটা আপনি দেখলে তার ইতিহাসগুলো জানতে পারবেন। প্রত্যেকটি বাড়ির আলাদা আলাদা ইতিহাস আছে, তো নিশ্চয়ই দেখবেন সেটা। এরপরে আমরা রবীন্দ্র ভবনে যাই এবং রবীন্দ্র ভবনে গিয়ে মিউজিয়ামটা দেখি, দোতলা মিউজিয়াম। এবং এই মিউজিয়ামে রবি ঠাকুরের বিভিন্ন পোশাক আশাক, বিভিন্ন ব্যবহৃত জিনিস, ওনার ফ্যামিলি হিস্ট্রি, ওনার ফ্যামিলি মেম্বার্সদের হিস্ট্রি, তারপরে উনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন যে চিঠিটা পাঠিয়েছিলেন এবং ওনার হাতের লেখা চিঠি, তারপরে নোবেল প্রাইজের একটি রেপ্লিকা, অনেক কিছু রয়েছে। এবং এটা দোতলা একটা মিউজিয়াম, দেখতে আপনাদের খুব সময় লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। তো মিউজিয়ামটা আমার খুবই ভালো লেগেছে, আমি সেকেন্ড টাইম আসছি। তো তাতে আপনার অনেক জ্ঞান বাড়বে, আপনি অনেক কিছু জানবেন। এবং এত লেখা এবং এত নিখুঁতভাবে তৈরি করা, বিভিন্ন কালেকশন জড়ো করে রাখা, দেখতে বেশ সময় লাগবে, প্রায় 1-2 ঘন্টা তো লেগেই যাবে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি ছবি তুলতে পারিনি। আপনারা বোলপুর আসলে নিশ্চয়ই এই মিউজিয়ামটা দেখবেন। মিউজিয়ামটা দেখে আমরা আস্তে আস্তে ফিরে গেলাম হোটেলের পথে। তো হোটেলে যাওয়ার আগে আমরা একটু সোনাঝুরি হাটটা একটু ঘুরলাম, ঘুরে তারপরে আমরা লাঞ্চ করতে যাব আর কি। তো সোনাঝুরিতে বিভিন্ন রকমের নাচের প্রদর্শনী ছিল এবং এরা সবাই মিলে নাচছিল এবং বিভিন্ন ধরনের জিনিস এই সোনাঝুরি হাটে পাওয়া যায় এবং দামটাও খুবই রিজনেবল। ব্লাউজ পিস, হাতে তৈরি করা বিভিন্ন সরঞ্জাম, মানে আপনার বিভিন্ন হার, কানের দুল, তাছাড়া আপনার টেবিল ক্লথ, বিভিন্ন ধরনের শোপিস এবং কিছু মেটেলের জিনিসও বিক্রি হয় এবং শাড়ি। আপনার এখানকার যেটা বিখ্যাত হচ্ছে হ্যান্ডলুম আর আপনার অ্যাপ্লিক আর কাঁথা স্টিচ, তসরও খুব ভালো এখানকার ফেমাস। তো সেই সব শাড়ি বিক্রি হচ্ছিল, বিভিন্ন ধরনের স্যুট খুবই রিজনেবল প্রাইস, ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবি, বিভিন্ন রকমের হারের সেট, বিভিন্ন বাঁশের তৈরি করা কাপ এবং ব্লাউজ, রেডিমেড ব্লাউজ 200-250 টাকায় ব্লাউজ। তো খুবই রিজনেবল প্রাইসে এই হাটে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল এবং ওড়না, তারপরে আপনার স্টোল, সিল্কের কিছু স্টোল, ছোট ছোট কুর্তি, পাজামাস, তারপরে স্কার্টস, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল, দেখতে তো খুবই ভালো লাগছিল। এবং এখানে এরা গান করছিল, বিভিন্ন বাউল গান শুনলাম এখানে। তো পরিবেশটা খুবই সুন্দর এবং আমার তো খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বাউল গান শুনতে। তো এই করতে করতে যে কখন 3-3:30 বেজে গেল আমরা বুঝতেই পারলাম না, তাই বারবার করে ফোন করে ডাকছিল খাবার জন্য, তাই চলে এলাম খাবার জায়গায়। এইটা খাবার জায়গাটা। তো যেহেতু এদের একটা বাইরে রেস্টুরেন্ট আছে, তাই খাওয়ার সময় খুবই ভিড় হয় এবং প্রায় 4-4:30 অবধিও আপনি লাঞ্চ পাবেন। আর এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, পুরো কাঠের বিভিন্ন কারুকার্য করা এবং দেয়ালগুলোতে দারুণ সুন্দর পেন্টিং করা। আর চেয়ারগুলো সেই বেতের চেয়ার, আর অনেক বসার জায়গা, এখানে অনেকগুলো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। একটা আলাদা রেস্টুরেন্টও রয়েছে, কিচেনটা ওদের ওপেন, তো এখান থেকে সার্ভ করে দিচ্ছে। তো খাবার তো অর্ডার দিতে হবে এবং জলদি খেয়ে নিতে হবে, কারণ আমাদের টার্গেট ছিল তাড়াতাড়ি খেয়ে আবার সোনাঝুরিতে যাব, গিয়ে শপিং করব। তো আমরা এখানে যেহেতু আমরা এই হোটেলেই আছি, তাই আমাদের বসার জায়গা পেতে খুব একটা অসুবিধা হয়নি।
এখানে 4 জন করে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং 6 জনেরও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমরা 6 জনের একটা টেবিল নিলাম এবং আমরা অর্ডার দিলাম ভেজ থালি। তো ভেজ থালিতে দেখুন কি সুন্দর কাঁসার থালায় দিয়েছে। ভেজ থালিতে আছে ভাত, ডাল, শুক্তো, পোস্ত, পাঁপড়, একটা শাক আছে, বেগুন ভাজা, স্যালাড, চাটনি, আর আমরা অপশনাল হিসেবে ইলিশ মাছ নিয়েছিলাম আর মাটন নিয়েছিলাম। তো খাবারের কোয়ালিটিটা খুবই ভালো। ভাত আপনারা যত চাইবেন তত পাবেন এবং এদের সাথে ভাতের পরে এদের একটা পায়েস আছে লাস্টে পায়েস রয়েছে, যেটা খুব টেস্টি ছিল। আর ভাতের পরিমাণটা অল্প দিয়েছে যদিও এখানে, কিন্তু আপনি যতবার ইচ্ছে চাইলে পাবেন। পাঁপড়ও দিচ্ছে ওরা ডাবল করে, ডাল সবই মোটামুটি রিপিট করছে এবং খাবারের কোয়ালিটিটাও খুবই ভালো, খুব টেস্টি খাবার আর গরম গরম খাবার দিচ্ছে। তো খেয়ে নিলাম, খেয়ে এবার আবার চলে যাব সোনাঝুরি। বাথরুমের ভেতরে গিজার চলছে, ছেড়ে দাও, তাহলে দেখো না, ছেড়ে দাও। জিনিস আছে দিদি, কত বলছেন এটা? তোমার হাতালে সব কিছু এই রান্নার হলুদ একটু পানি দাও। কত দাম এটা? আরে কি প্রিন্টেড? প্রিন্টেড কি পরে আমার ছিল বলে আমি বুঝতে পারবো এই ব্যাগটা না এটা
চলে গেছে, হারিয়ে যাবো বাবা। কত করে? পেলাম না ওইদিকে পেলাম না, ওইদিকে যাবো। এক সেকেন্ড দাঁড়া, ওই ঝুড়িটা দেখে আসি। এটা ছোট ও ফকির লাল রে বলি জাতির কিরু লাল রে বলে ফকির লাল রে বলি জাতির কিরু আমি দেখিলাম না এই নজরে লোকে কয় লাল নাকি লালনি বলি জাতির কিরু লালনি বলি জাতির কিরু
কেউ তসবি গলে তাই তোরে যাবে ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে যাবে ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে যাবে ভিন্ন বলে যাওয়া কিবার আসার কালে যাওয়া কিবার আসার কালে জাতির চিহ্ন দেয় কাহারে সব লোকে কয় লালন কি গাছ সংসারে সব লোকে কয় লালন কি গাছ নটিলে হয় মুসলমান নারী জাতির হয় কি বিধান সন্ন্যতিলে হয় মুসলমান নারী জাতির হয় কি বিধান বামুনি চিনি পৈতির প্রমাণ বামুনি চিনি পৈতির প্রমাণ বামিনী চিনি কি করে সবে লোকে কয় লালন কি গাছ সংসারে সবে লোকে কয় লালন কি গাছ জগদেবের জাতির কথা বললে করে যথা তথা জগদেবের জাতির কথা গল্প করে যথা তথা যথা তথা লালনি বলি জাতির ফাতনা লালনি বলি জাতির ফাতনা ডুবিয়েছি সদে বাজারে লোকে কয় লালন কি গাছ সংসারে লালনি বলি জাতির চিরু লালনি বলি জাতির চিরু দেখলাম না এই নজরে সবে লোকে কয় লালন কি গাছ সংসারে সবে লোকে কয় লালন কি গাছ সবে লোকে কয় লালন কি গাছ সবে লোকে কয় লালন কি গাছ সোনাঝুরি থেকে ফিরে এত টায়ার্ড লাগছিল, কারণ সকালবেলা প্রায় 5টার সময় উঠতে হয়েছে, উঠে ট্রেন ধরে আসা, তো খুবই ক্লান্ত লাগছিল আর ভালো লাগছিল না, তাই আমি শুয়ে পড়েছিলাম একটু। তো ঘুমিয়ে প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর একটু ফ্রেশ হলাম, হয়ে এবার সন্ধ্যেবেলা এখন এমনিও নাচের প্র্যাকটিস করছে এবং আমরা যাব আজকে ওর মিস যেখানে রয়েছে, মানে রাঙামাটি স্টেশনের ওই সাইডটাতে একটা হোটেলে, যেখানে ছাদে ওর মিস প্র্যাকটিস করছে, তো সেখানে যাব মিমিকে প্র্যাকটিস করানোর জন্য, যাতে কালকেও ভালো পারফর্ম করতে পারে। আর এই দেখুন সন্ধে হয়ে গেছে, রাত্রেবেলা লাইট জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে হোটেলটা।
তো সেটার একটা ভিডিও করলাম এবং আমরা গাড়ি বলা আছে, গাড়ি করে যাব। তো আমরা এবার পৌঁছে গেছি ওর মিস যেই হোটেলে রয়েছে সেখানে। তো চলে গেলাম 4th ফ্লোরে, একদম ছাদে গিয়ে দেখি লাইট টাইট জ্বালিয়ে পুরো দমে প্র্যাকটিস চলছে এবং সবাই পারফর্ম করছে। তো ওদের পারফরমেন্সটা একটু দেখে নিই, আর এরপরে আমরা হোটেলে ফিরে ডিনার করে একদম শুয়ে পড়েছি, আর আমাদের কোনো এনার্জি ছিল না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টটা আমার কাছে খুব জরুরি, কারণ এটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করো আর আমাকে সাপোর্ট করতে থেকো। তো এখন আমরা একটু প্র্যাকটিস দেখে নিই, দেখে ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার কালকে কি হলো সেটা নেক্সট ব্লগে তোমাদের জানাবো, এবং মিন্নির পারফরমেন্স কেমন হলো সেটা নেক্সট ব্লগে দেখাবো। এখানে মিন্নির ফাইনাল রিহার্সাল হচ্ছে এবং ও বেশ কনফিডেন্টলি নাচছে, আশা করা যায় খুবই ভালো করবে। তো সেই আপডেটটা আমি পরের ব্লগে দেবো। চলো একটু রিহার্সাল দেখে নিই, দেখে ব্লগটা এখানে শেষ করে দেবো। না ওটা আটকে গেছে। কে কে আমার কথা বলছি? না না আমার আটকে গেছিল, তাই তো। নাচবি যখন কে তোকে দেখছে না দেখছে কিচ্ছু দেখবি না, এগুলো কিন্তু জাজেরা দেখে, নিজের মতো নাচবি। স্যার বলেছে ঠিক আছে, নিজের মতো নাচবি আর ওটা হাসি হাসি করে। কি জোরে একটা লাগে। জল খাবি? আমার নেই তো, মানে আমি না
Thank you.